সিজন 2 শুরুতে আমরা ওয়েডনেসডে অ্যাডামসকে দেখি, যাকে একটা সিরিয়াল কিলার বেসমেন্টে বন্দি করে রেখেছে। সিরিয়াল কিলার তাকে মেরে ফেলতে চায়, কিন্তু ওয়েডনেসডে সাহসী এবং সে জিজ্ঞেস করে যে সে এখানে কিভাবে পৌঁছেছে। তখন আমরা 6 সপ্তাহ আগের ঘটনা দেখতে পাই, যখন ওয়েডনেসডে গুডি অ্যাডামসের বই থেকে নিজের পাওয়ার কন্ট্রোল করা শিখে নেয়। ছোটবেলা থেকে তার একটাই স্বপ্ন আছে যে সে বিখ্যাত সিরিয়াল কিলারকে খুঁজে বের করে তাকে হারাবে, কারণ সে ছোট ছোট মেয়েদের খুঁজে খুঁজে মেরে ফেলে। তারপর একদিন সে কিলার ভুল করে ক্রাইম সিনে কিডন্যাপ হওয়া মেয়েটির খেলনা ফেলে দেয় এবং সেটা ওয়েডনেসডের সঙ্গে হাত অর্থাৎ থিং তুলে নেয়। তখন ওয়েডনেসডে তার পাওয়ার ব্যবহার করে সে খেলনা থেকে ভিশন দেখে, অর্থাৎ তার সামনে দৃশ্য ভেসে ওঠে, আর অবশেষে সে কিলারের লোকেশন জানতে পারে। তখন ওয়েডনেসডে সেই শহরে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে। এই এয়ারপোর্টে তাকে আটকানো হয়। তখন ওয়েডনেসডে তার সমস্ত অস্ত্র পুলিশকে দেখায়। তার সমস্ত অস্ত্র দেখে পুলিশ অবাক হয়। তারপর তারা সেখানে থিংকে খুঁজে পায়। তখন ওয়েডনেসডে বলে যেটা একটা পুতুলের হাত, যা শুধু মেকআপের জন্য ব্যবহার করা হয়। অফিসাররা এই সমস্ত জিনিস নিজেদের কাছে রেখে দেয়। তখন রাগে ওয়েডনেসডে থিংকে নিয়ে চলে যায়। এরপর ওয়েডনেসডে কিলারকে তার বাড়িতে খুঁজে বের করে, আর সে তাকে শক দিতে যাচ্ছিল, কিন্তু কিলার তাকে ধরে ফেলে আর ওয়েডনেসডের ভিশন আসতে শুরু করে এবং তার চোখ থেকে কালো রঙের অশ্রু পড়তে থাকে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তখন কিলার তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর যখন ওয়েডনেসডের জ্ঞান ফিরে, সে নিজেকে বেসমেন্টে খুঁজে পায়। এরই মধ্যে সেখানে কিলারও তার ছুরি নিয়ে আসে। সে তাকে বলে, আমি তোমার জন্য একটা পুতুল বানিয়েছি, যা একদম ওয়েডনেসডের মতোই ছিল। আর কিলার প্রত্যেককে মারার আগে তার মতো একটা পুতুল তৈরি করে, আর তখনই সামনে লুকিয়ে থাকা থিং কিলারের উপর হামলা করে। তখন সুযোগ পেয়ে ওয়েডনেসডে মুক্ত হয়ে যায়। থিং দেখে যে ওয়েডনেসডের কালো অশ্রু তার ভিশন দেখার কারণে বের হয়েছে। এতে ওয়েডনেসডে থিংকে বলে যে এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। এখন ওয়েডনেসডে অবশেষে কিলারের সাথে লড়াই করে মেয়েদের প্রতিশোধ নেয়। আর কিছুদিন পর আমরা কিলারের ধরা পড়ার পোস্টার লাগানো দেখি। ওয়েডনেসডে গুডির বইয়ে কালো অশ্রু সম্পর্কে কিছুই খুঁজে পায় না। তার সৎমা মর্টিসিয়া ওয়েডনেসডেকে যেতে বলে, কারণ তাদের স্কুলে ফিরে যেতে হবে। এরই মধ্যে ওয়েডনেসডের ভাই পাগ বিদ্যুৎ বের করা পাওয়ার শিখে নেয়, যার ব্যবহার সে এখানে করতে থাকে। আর রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জঙ্গলে একজন লোক তার প্রেমিকার সাথে ছিল। তখন একজন প্রাইভেট ডিটেকটিভ লুকিয়ে তাদের ছবি তুলছিল। তখনই সে লক্ষ্য করে যে অনেকগুলো কাক এসে গেছে, যারা ডিটেকটিভের উপর হামলা করে। তো সে দ্রুত নিজের গাড়িতে এসে বসে এবং তার এক সঙ্গীকে ভয়েস মেসেজ পাঠায়। তারপর সে দেখে যে গাড়ির ভেতরেও অনেক কাক ঢুকে পড়েছে। সবাই মিলে প্রাইভেট ডিটেকটিভের উপর হামলা করে আর তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে অ্যাডামস ফ্যামিলি নেভারমোর স্কুলে ফিরে এসেছে। মর্টিসিয়া তাকে বলে যে পাগের খেয়াল রাখতে। ওয়েডনেসডে বলে সেটা তো আমি সবসময় রাখি। আসলে ওয়েডনেসডে উল্টাপাল্টা পেয়ে নিজের ভাইয়ের খেয়াল রেখেছে। ওয়েডনেসডে পাগকে এখানকার সব কথা বলে দেয়। সেটাও বলে যে যদি কাউকে মারতে হয় তাহলে আমার সাহায্য নিবি। তারপর তারা দুজনে এগিয়ে যায়। তখন ওয়েডনেসডে মেয়েদের একটা গ্রুপকে দেখতে পাই, যারা সবাই ওয়েডনেসডের ফ্যান ছিল। এদের মধ্যে লাল চুলের মেয়েটি সবচেয়ে বেশি ওয়েডনেসডের পাগল ফ্যান ছিল। কিন্তু তখন এখানে ভিয়াঙ্কা এসে তাদের তাড়িয়ে দেয়। সে ওয়েডনেসডের প্রশংসা করে, কারণ গতবার সে স্কুলকে বাঁচিয়েছিল আর সেখানের নায়িকা হয়ে গেছে। এখানে ওয়েডনেসডের সাথে স্কুলের নতুন প্রিন্সিপালের দেখা হয়। ওয়েডনেসডে সরাসরি নিজের রুমে আসে। তার বন্ধু ইনেট, যে কিনা ওয়ারউলফ অর্থাৎ অর্ধেক মানুষ আর অর্ধেক নেকড়ে, সে বলে এরা আমারই সঙ্গী। তারপর সে সবাইকে সেখান থেকে যেতে বলে, কারণ ওয়েডনেসডে আর ইনেট আবার একসাথে থাকবে। তারপর তারা দুজনে একে অপরকে গিফট দেয়, যা তাদের বেশ পছন্দ হয়। ওয়েডনেসডে জানাই যে আমাকে আমার ডার্ক বুকের সিকুয়েল লিখতে হবে। তারপর সে তার বই ইনেটকে পড়তে দেয়, যা তার বেশ ভালো লাগে। এখন ইনেটের আগের বন্ধু, যার নাম অ্যাজাক্স, সে সেখানে আসে, কিন্তু ওয়েডনেসডে তাকে কিছু বলে তাড়িয়ে দেয়। ইনেট জানাই যে আমার এখন একে নয় অন্য কাউকে পছন্দ, যে আমার মতোই ওয়ারউলফ। এখানে তারা দুজন একটা ছবি পায়, যেখানে কেউ ওয়েডনেসডের উপর নজর রাখছিল। ওয়েডনেসডে সেই ছবিটা ছুঁয়ে নিজের পাওয়ার ব্যবহার করে ভিশন দেখে। সে জানতে পারে যে যখন থেকে সে স্কুলে এসেছে কোনো স্টকার তার পিছু নিচ্ছে। তার কালো অশ্রু আবার পড়তে শুরু করে। তখন ওয়েডনেসডে এসব দেখে অবাক হয়ে যায়। ওদিকে মর্টিসিয়া আর তার স্বামী পাগের রুম দেখে। এখানে তারা পাগের সঙ্গীর সাথেও দেখা করে। ইউজিন নিজের পাওয়ার সম্পর্কে বলে, যেখানে সে আগে মাছিদের কন্ট্রোল করত, কিন্তু এখন সে বাকি পশুদেরও কন্ট্রোল করতে শিখছে। তখন পাগ জানাই যে আমার তো শুধু পশু খেতে ভালো লাগে। কিছুক্ষণ পর তার প্রিন্সিপালের সাথে দেখা করে, যিনি মর্টিসিয়াকে স্কুলের গালা ফ্যাশনের কমিউনিটির হেড হতে বলে। আগে কাজটা জেভিয়ারের মা করত, কিন্তু তারপর সে এই পোস্ট ছেড়ে দেয়। এই জন্যই জেভিয়ার এবার স্কুলে আসেনি। একই সাথে প্রিন্সিপাল তাদের স্কুল থেকে দূরে একটা বাড়িতেও থাকতে দেয়, যা মর্টিসিয়ার তো বেশ পছন্দ হয়। কিন্তু এই সব কিছু ওয়েডনেসডে একদম পছন্দ হচ্ছিল না। মর্টিসিয়া তাকে বলে যে গুডি এখন তোমার সাথে কথা বলছে না, আর আমি এখান থেকে তোমাকে সাহায্য করতে পারি। একই সাথে তোমার মতো পাওয়ার সম্পূর্ণ এক মেয়েকে আমি এর আগেও সামলেছি। ওয়েডনেসডে বুঝতে পারে যে মর্টিসিয়া নিজের বোনের ব্যাপারে বলছে, মানে ওয়েডনেসডের আন্টির ব্যাপারে। মর্টিসিয়া বলে তুমিও তারই মতো, তোমাদের দুজনের পাওয়ার একই রকম ছিল। ওয়েডনেসডে আর থিং জঙ্গল থেকে ফিরছিল। সেখানে তারা পুলিশকে দেখে, যারা প্রাইভেট ডিটেকটিভের লাশের তদন্ত করছিল। নতুন শরীফ খোঁজ লাগিয়ে নেয় যে কাকেরা তার উপর হামলা করে তার জান নিয়েছে। তখন ওয়েডনেসডে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে দেখতে পায়, যে তাকে দেখে পালাচ্ছিল। ওয়েডনেসডে তার পিছু নেই আর তাকে মেরে ধরে ফেলে। সেই লোকটি ছিল ক্যালভিন। সে বলে যে মৃত ডিটেকটিভ আমার বন্ধু, আর আমরা দুজনে একটা কেসের উপর কাজ করছিলাম, যেখানে আমরা দুজনেই আউটকাস্টদের সাহায্য করতে চেয়েছিলাম।
অর্থাৎ এমন বাচ্চা যাদের পাওয়ার আছে। এর কারণ হলো আমার ছেলে আউটকাস্ট, অর্থাৎ সে টাইলারের কথা বলছে। টাইলার এই সময় জেলে আছে। এবার ওয়েন্সডে বলে টাইলার তার খারাপ কাজের শাস্তি পেয়েছে। তারপর ক্যালভিন ওয়েন্সডের কাছে সাহায্য চাই, যাতে সে তার বন্ধুর মৃত্যুর রহস্য জানতে পারে, কারণ সেখানে বড় কোনো গন্ডগোল চলছে। ওয়েন্সডে উত্তর দেয়, আপনি যদি নিজের ছেলের এত খেয়াল রাখতেন তাহলে সে আর জেলে থাকতো না। ওয়েন্সডে সেখান থেকে বের হতে যাচ্ছিল, তখন ক্যালভিন বলে যে এক চোখওয়ালা কাক অর্থাৎ রেভেনের থেকে বেঁচে থেকো। ওয়েন্সডে উপর থেকে রেভেনকে দেখতে পাই, তারপর সে সেখান থেকে চলে যায়। রাতে নেডের রুমমেট অ্যাজাক্স তার ঘরে সব বাচ্চাদের গল্প শোনাচ্ছিল যে 200 বছর আগে এক বাচ্চা ছিল যে ছিল বেশ রোগা, কিন্তু তার মস্তিষ্ক ছিল বেশ তীক্ষ্ণ। এই জন্য সে নিজের মস্তিষ্ক দিয়ে মেশিন বানিয়ে নিজেকে উন্নত করতে চেয়েছিল। তারপর সে একটা মেশিনের হার্ট বানায় যাতে সে নিজেকে বদলাতে পারে, আর সে সেই মেশিনের হার্ট নিজের শরীরে লাগিয়ে নেয়, যার ফলে সে পুরোপুরি বদলে যায়। এরপর সে অনেক বড় বড় মেশিন বানাতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে এই মেশিনগুলো বিপজ্জনক হতে থাকে। আরেকদিন এক বড় বিস্ফোরণে তার মৃত্যু হয়। বিস্ফোরণে তার লাশ টাওয়ার থেকে বাইরে পড়ে যায়, যা এক পুরনো গাছের নিচে পড়ে আছে। আজও সেখানে সেই মেশিনের হার্টের শব্দ হালকা শোনা যায়, আর আমাদের গ্রুপের সাহসী ছেলেরাই সেখানে গিয়ে ধুকপুকুনি শুনতে পারে। তো কারোর মধ্যে কি এত সাহস আছে যে সেখানে যেতে পারে? এটি শুনে পাক হাসতে থাকে, কারণ তার এই গল্পে আগ্রহ জন্মাচ্ছে। প্রিন্সিপাল বিয়াঙ্কার সাথে দেখা করে মর্টিসের গালাই ব্যান্ডে সাহায্য করার জন্য সে বিয়াঙ্কাকে বেছে নেয়, কারণ সে বেশ মেধাবী ছিল, কিন্তু সে পড়াশোনার কারণে মানা করে দেয়। এই জন্য প্রিন্সিপাল বলে, আমাদের কাছে আগে জেভিয়ারের মেয়ের অনেক অর্থ ছিল, কিন্তু এখন সে নেই, তো ফান্ডও শেষ হয়ে গেছে। এই জন্য আমরা স্কলারশিপ পাওয়া বাচ্চাদের বের করে দিচ্ছি, যাদের মধ্যে তুমিও আছো। কিন্তু যদি তুমি তোমার পাওয়ার আমাদের কাছে সাহায্যের জন্য ব্যবহার করো তাহলে আমি তোমাকে এখানে রেখে দিব। তখন বিয়াঙ্কা বুঝতে পারে যে প্রিন্সিপাল আমার পাওয়ারের সুযোগ নিতে চায়। সে চিন্তিত হয়ে পড়ে, কারণ তার আগে থেকে বদনাম ছিল যে সে জোর করে নিজের কথা মানিয়ে নেয় নিজের পাওয়ারের সাহায্যে। ইনেডার থিঙ্ক ওয়েন্সডের কথা বলছিল যে বিখ্যাত হওয়ার পর সে আমাদের ভুলে গেছে। ইনেড থিঙ্কের জন্য একটা রুম বানিয়েছিল যা তার বেশ পছন্দ হয়। রাত হলে ওয়েন্সডে আবার গিটার বাজাতে শুরু করে, যা শুনে মিউজিক টিচার এখানে আসে আর তাকে ভালো মিউজিক বাজানোর টিপস দেয়। সে ওয়েন্সডেকে বলে যে আমি তোমার স্কুল বাঁচানোর ব্যাপারে শুনেছি, এই জন্য আমি তোমার দ্বারা প্রভাবিত হয়ে তোমার সাথে দেখা করতে এখানে এসেছিলাম। ওদিকে পার্টিতে প্রিন্সিপাল মর্টিসিয়াকে দেখায় যে স্কুলের বাচ্চারা কিভাবে কাঠের ফিনিক্স বানাচ্ছে, অর্থাৎ একটা পাখি। একই সাথে সে মর্টিসিয়াকে গালা ব্যান্ডের জন্য রাজি করাচ্ছিল। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরি এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। ততক্ষণে ওয়েন্সডে নিজের রুমে আসে। ইনার জানাই যে জেভিয়ার তোমার জন্য একটা চিঠি আর একটা পেন্টিং পাঠিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি ওয়েন্সডেকে ফোন করেছিলাম কিন্তু সে উত্তর দেয়নি। ওয়েন্সডে বলে, আমি ফোনটা পানিতে ফেলে দিয়েছিলাম। পরবর্তীতে সে দেখে যে জেভিয়ার তার ভিশনে দেখে একটা পেন্টিং পাঠিয়েছে, যেটা ছিল রেইভেনের, আর কোনোভাবে এটা ওয়েন্সডের সাথে জড়িত। তখনই সে একটা দ্বিতীয় চিঠিও পায়, যেটা পাঠিয়েছে স্টকার। সে লিখেছে যে তোমার বইটা বেশ ভালো, আর যখন ওয়েন্সডে চেক করে তখন জানতে পারে যে তার নোবেলটি কেউ চুরি করে নিয়েছে। সাথে তাকে একটা নতুন ধাঁধাও দেয়। ওয়েন্সডে চিঠি পড়ে বুঝতে পারে তার নোবেলটি পার্টিতে ফিনিক্সের আগুনে জ্বালানো হবে, এই জন্য তারাও পার্টিতে আসে। আর ওয়েন্সডে তার নোবেল খোঁজার জন্য গাছের ভেতর ঢুকে পড়ে। ততক্ষণে বাইরে মিউজিক বেজে ওঠে, যা তারা উপভোগ করতে থাকে। তারপর সেখানে প্রিন্সিপাল সবাইকে ওয়েলকাম করে আর জানাই যে সে আউটকাস্টের স্কুলকে উঁচু পজিশনে নিয়ে যেতে চায়। তারপর সে আগুনের গোলা ছুড়ে ফিনিক্সকে জ্বালিয়ে দেয়, যা দেখে সব বাচ্চারা বেশ উপভোগ করে। আর পাগ এখান থেকে স্কাল্টের কাছে যেতে চাচ্ছিল, ততক্ষণে ওয়েন্সডে নিজের নোবেল খুঁজে নেয়। সেও সেই জায়গা থেকে বাইরে বের হয় আর সবার মাঝে দিয়ে প্রিন্সিপালের কাছে আসে। প্রিন্সিপাল ওয়েন্সডেকে ওয়েলকাম করে। তারপর সে ওয়েন্সডেকে সম্মান দেওয়ার জন্য বাচ্চাদের একটা পেন্টিং দেখায়। ওয়েন্সডে সবাইকে বলে যে আমি এখানের প্রত্যেক শত্রুকে শেষ করে দিব। এখন এই শুনে সব স্টুডেন্টরা বেশ খুশি হয়, কিন্তু ওয়েন্সডে জানাই যে তোমরা স্কুলের শত্রুর মতো, কারণ তোমাদের মতো অন্যের 5-8 লোক আমার একদম পছন্দ নয়, আর আজ থেকে আমার কাছেও কখনো আসবে না। আর যে আমার কাছে আসবে আমি তাকে মেরে ফেলবো।
তারপর ওয়েন্সডে পেন্টিংটা জ্বালিয়ে দেয় আর রাগ করে সেখান থেকে যেতে থাকে। তার এই আচরণে ইনেডও রেগে ওঠে। এদিকে রাত হলে পাগ স্কাল্টের কাছে এসে মেশিন হার্টের শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে কিছু বাহিরে আসে, যার ফলে পাগ দূরে ছিটকে পড়ে। ভুল করে তার হাত মাটিতে পড়ে যায় আর সে বিদ্যুতের ঝটকা মাটিতে দিয়ে দেয়, যার ফলে সেখানে দাফন হওয়া সেই লোকটি জীবিত হয়ে বাইরে চলে আসে। যে উঠে পাগকে দেখে আর তখন তাকে দেখে পাগও বেশ খুশি হয়। ওদিকে ইনেট ওয়েন্সডেকে ছোঁয়া মাত্রই সে একটা ভিশন দেখে, যেখানে ওয়েন্সডে কবরস্থান অনেক কাকের মাঝে ইনেটের কবর দেখতে পায়। ইনেট পেছন থেকে ওয়েন্সডেকে ধরে বলে যে আমি তোমার কারণেই মারা গেছি। এই ভিশন দেখে ওয়েন্সডে ছটপট করতে থাকে। তখন তাকে ইনেট আর মর্টিসিয়া দেখতে থাকে। কিছুক্ষণ পরে ওয়েন্সডের জ্ঞান ফিরে, যেখানে সে মর্টিসিয়ার সাথে বাড়িতে ছিল। মর্টিসিয়া জানায় যে ওয়েন্সডে তোমার পাওয়ার তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যার কারণে তোমার কালো অশ্রু আসছে, আর তোমার বোনের সাথেও এমন হয়েছিল। এখন তোমাকে আমাকে গুড়ির বইটা দিতে হবে, কারণ এর কারণে তুমি পাওয়ার বাড়াচ্ছ। ওয়েন্সডে বলে যে গুড়ি তার বই আমাকে দিয়েছিল। এ বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। ওয়েন্সডে আবার স্কুলে যাচ্ছিল, তখন তার তিনটা জিনিস মনে পড়তে থাকে, যে ক্যালভিন আমাকে কাকের থেকে সতর্ক করেছিল, জেভিয়ার যে পেন্টিং দিয়েছিল সেখানেও কাক ছিল, আর ইনেটের ভিশনেও কাক ছিল। এই জন্য সে ক্যালভিনের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। যখন সে তার বাড়িতে আসে তখন এটা দেখে তার হুঁশ উড়ে যায় যে কাকেরা ক্যালভিনকেও মেরে ফেলেছে। তারপর ওয়েন্সডে নিজের পাওয়ার দিয়ে ক্যালভিনকে ছুঁয়ে ভিশন দেখার চেষ্টা করে, কিন্তু সে ভিশন দেখতে পারছিল না। তখন এখানে শ্যারি প্রিচি সে ওয়েন্সডেকে ধরে ফেলে আর তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওয়েন্সডে বলে যে আমি এ ব্যাপারে কিছুই জানি না, আর টাইলার হয়তো তার বাবা ক্যালভিনকে মেরেছে। যেখানকার বেশ গোপনীয় জেলে টাইলারকে রাখা হয়েছে, আর সেভাবে পালাতে পারে না। এরই মধ্যে গমেজ ওয়েন্সডেকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। পরদিন পাক তার সঙ্গীর সাথে মৌমাছি ঘরে সেই জীবিত হওয়া লোকটিকে বেঁধে রাখে, যার নাম স্লার্প। এটা একটা জম্বি। মেশিনের হার্টের কথাটা সত্যি ছিল। এবার স্লার্পকে পাক কন্ট্রোল করার চেষ্টা করছিল। এরা দুজনে তাকে এখানে রাখতে রাজি হয়ে যায়, তাকে খাবার খাওয়ায়, আর যখন সে উল্টাপাল্টা আচরণ করে তখন এরা খুশি হয়। ওয়েন্সডে নিজের পাওয়ার ব্যবহার করতে না পারে চিন্তিত ছিল, আর সে থিংকে জানায় যে আমি ইনেটকে ভিশনে মরতে দেখেছি, আর যদি ইনেট এটা জানতে পারে তাহলে সে ভয় পেয়ে যাবে। তারপর দুজনে রুমে আসে আর তারা ইনেটের লাশ পায়। ওয়েন্সডে এটা দেখে হতবাক হয়ে যায়, তার দুঃখ হচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই জানা যায় ইনেট প্র্যাঙ্ক ডে হওয়ার কারণে ওয়েন্সডের সাথে মজা করছে। ওয়েন্সডে এটা দেখে খুশি হয় যে ইনেট বেঁচে আছে, কিন্তু তারা দেখে কেউ ক্যালভিনের চোখ সেখানে ফেলে রেখেছে, কিন্তু সেই তার ভিশন দিয়ে এটা দেখতে পারছিল না। আর সম্ভবত এই কাজটাও তার স্টকারের ছিল, যে আসলে কিলার। ওয়েন্সডে ইনেটকে ক্যালভিনের মৃত্যুর ব্যাপারে জানায়। এটা শুনে ইনেট ভয় পেয়ে যায়, কারণ যেখানে ওয়েন্সডে যেত সেখানেই লোক মরতে শুরু করত। তখন ওয়েন্সডে তাকে অন্য রুমে শিফট হতে বলে, কিন্তু ইনেট বলে আমার কিছু হবে না, আমি ওয়ারউলফ। ততক্ষণ স্কুলের সব বাচ্চারা এক অপরের উপর প্র্যাঙ্ক করছিল। ইনেটের রুমমেট অ্যাজাক্স ইনেটকে অন্য ছেলের সাথে দেখে বেশ দুঃখ পায়। তখন এখানে প্রিন্সিপালের সাথে প্রফেসর অর্লভ এসে যায়, যার শুধু মাথায় আছে। তখনই দুজনের সাথে ওয়েন্সডে দেখা করে। ওয়েন্সডে জিজ্ঞেস করে আমাদের কোনো স্টুডেন্ট এমন আছে যে পাখিদের কন্ট্রোল করতে পারে? তো প্রফেসর অর্লভ বলে এখানে বছরের পর বছর ধরে এমন কোনো স্টুডেন্ট আসেনি যে পাখিদের কন্ট্রোল করতে পারে। ওদিকে সেই জম্বি যাকে তার শিকল দিয়ে বেঁধে গিয়েছিল, সেই শিকল ভেঙে নিজেকে মুক্ত করে নেয়। থিংয়ের কাছে মর্টিস এসে তার থেকে গুড়ির বই চাই। তখন থিং মনে করিয়ে দেয় তোমরা বারবার আমাকে কাজ করার অর্ডার দাও, আমি তোমাদের কোনো চাকর নই। থিং আগে চলে যায়। অন্যদিকে ওয়েন্সডে যখন ড্রাইভিং শিখতে যায় তখন সে গাড়ি দ্রুত চালিয়ে আউটকাস্টদের জেলে চলে আসে। ওয়েন্সডে ভেতরে যায় আর সেখানকার ম্যানেজার জোডির সাথে দেখা করে। এখানে ওয়েন্সডে টাইলারের সাথে দেখা করতে আসে। জোডি জানায় এখানে একজন ডাক্তার হ্যান্ডেল করে। ওয়েন্সডে তারপর টাইলারের সাথে দেখা করে আর তাদের ক্যামেরার মাধ্যমে ডাক্তারও দেখছিল। ওয়েন্সডে বলে যে তোমাকে তো ইনেট বেশ তাড়াতাড়ি হারিয়ে দিয়েছে। টাইলার বলে যে তুমি আমার ভেতরের পশুর প্রেমে পড়ে গিয়েছিলে। ওয়েন্সডে জানাই তোমার বাবার তার বন্ধুকে কেউ মেরে ফেলেছে, তোমার কি এই ব্যাপারে কিছু জানা আছে? টাইলার বলে যে না, আর আমি জেল থেকে এটা করতে পারি না, কিন্তু যেই হোক সে তোমাকে যেন কষ্ট দিয়ে মেরে ফেলে, তখন মজা আসবে। আর যদি কোনোদিন আমি মুক্ত হই তাহলে সবার আগে ইনেটকে মারব, কারণ ওর কারণে আমি এখানে আটকে আছি। ওয়েন্সডে তাকে ভীতু বলে, সাথে এও বলে তোমার ভেতরের মাস্টারকে তোমার মাস্টার এই জন্যই কন্ট্রোল করেছিল কারণ তুমি কোনো কাজের নও। এই শুনে টাইলার হাইডে পরিণত হতে থাকে, কিন্তু গার্ডটাকে বেশ বড় ঝটকা দিয়ে শান্ত করে দেয়। অন্যদিকে ইনেট নিজের বন্ধু আর থিংয়ের সাথে এক জায়গায় আসে, কারণ আজ থিংয়ের জন্মদিন ছিল। তখনই কেউ থিংকে বন্দি করে আর তাদের দুজনকে অজ্ঞান করে কিডন্যাপ করে নেয়। এই সময় বিয়াঙ্কা এসে প্রিন্সিপালের সাথে দেখা করে। তখন প্রিন্সিপাল বলে যে তোমাকে এখন মর্টিসিয়ার কাছে গিয়ে বলতে হবে যে সে যেন তার মাকে বলে অর্থ দেওয়ার জন্য আসতে, কারণ মর্টিসিয়ার মা খুব ধনী মহিলা। তখন বিয়াঙ্কার এই কথাটা খারাপ লাগে আর সে এই কাজ করতে মানা করে দেয়। সাথে সে নিজের পাওয়ার দিয়ে প্রিন্সিপালকে অর্ডার দেয় যে আজ থেকে তুমি আমাকে কোনো হুকুম দিবে না। কিন্তু প্রিন্সিপালের উপর সাইরেনের কোনো প্রভাব পড়ে না। সে বলে আমার কাছে একটা বিশেষ জিনিস আছে যার ফলে আমার উপর সাইরেনের জাদু কাজ করে না, আর এখন তোমাকে যেভাবেই হোক মর্টিসের উপর নিজের জাদু করতে হবে। এরই মধ্যে ওয়েন্সডে বাড়িতে আসে। সে সবার আগে থিংকে ছাড়ায়। থিং তাকে ইনেটের কিডন্যাপ হওয়ার ব্যাপারে জানায়। তখনই ফোন বাজে আর ওয়েন্সডেকে স্টকার 30 মিনিটের সময় দেয় যেখানে ইনেট মরেও যেতে পারে, সাথে একটা চিঠিও পাঠায়।
তখন ওয়েসডে সেটা পরে ক্লু বোঝার চেষ্টা করে। ওদিকে ইনেট আর তার বন্ধু কোন এক অজানা জায়গায় বাধা ছিল। তারা দেখে যে উপরে অনেক তলোয়ার আর ছুরি রাখা আছে, যেগুলো তাদের উপর এসে পড়বে। ততক্ষণ ওয়েসডে এসে একটা ধাঁধার সমাধান করে, আর যেই মিউজিক বাজানো শুরু করে একটা গোপন রাস্তা খুলে যায়। তো ওয়েসডে সেই গোপন রাস্তা দিয়ে এগিয়ে যায়। তারপর সেখান থেকে ওয়েসডে একটা লিফট দিয়ে ব্ল্যাক টাওয়ারের দিকে চলে যায়, আর সেখানে ওয়েসডে এই দুজনকে দেখতে পায়। তারপর থিং তাদের মুক্ত করতে থাকে, কিন্তু সেখানকার জালে সে নিজেও বন্দী হয়ে যায়। নিচ থেকে মেশিন শুরু হয়ে গিয়েছিল, যেখানে সে ছুরি ইনেট আর তার বন্ধুর দিকে আসতে থাকে। তখন ওয়েসডে নিচে আসে আর মেশিনের পাশের ধাঁধাটা পড়ে। সেখানে অনেক বই ছিল, আর কোন বইটা নেই এটা তাকে খুঁজে বের করতে হবে। তখন ওয়েসডে বুঝতে পারে যে সে বইটা ইনভিজিবল, অর্থাৎ সেটা আছে কিন্তু অদৃশ্য। ওয়েসডে সেই বইয়ের নাম লেখে আর মেশিন থেমে যায়। এরা সবে অল্পের জন্য বেঁচে যায়। এখন ওয়েসডে উপরে যায়, সে থিংকে মুক্ত করে, আর স্টকার তার সামনে আসে, যে আর কেউ নয় বরং ওয়েসডের সবচেয়ে বড় ফ্যান, অর্থাৎ সে লাল চুলের মেয়ে যার নাম অ্যাগনেস ড্যামিল। সে আসলে ওয়েসডের সঙ্গে ছিল, আর তার কাছে অদৃশ্য হওয়ার পাওয়ার ছিল। সাথে সে ওয়েসডেকে ইমপ্রেস করার জন্য এই পুরো প্র্যাঙ্কটা করে। ওয়েসডে তাকে জিজ্ঞেস করে যে তুমি ক্যালভিনকে কেন মেরেছ। তো সে বলে যে আমি তাকে মারিনি, কিন্তু আমি তোমার পিছু গিয়েছিলাম আর আমি ক্যালভিনের ফোন পেয়েছি, যা তুমি রাখতে পারো। সে বলে আমি আপনার সাথে যোগ দিয়ে সাহায্য করতে চাই, যার জন্য ওয়েসডে রাজি হয়ে যায়। অন্যদিকে ভিয়াঙ্কা মর্টিসের বাড়িতে তার সাথে দেখা করে, আর ভিয়াঙ্কা মর্টিসের উপর নিজের পাওয়ার ব্যবহার করে তার মাকে গালা ফ্যাশনের ডোনেশন দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। তখন মর্টিসে রাজি হয়ে যায়, কিন্তু ভিয়াঙ্কার এই জিনিসটা একদম পছন্দ হয় না। অন্যদিকে ওয়েসডে আর থিং দেখে যে গুডির বই সেখান থেকে গায়েব। থিং জানাই যে সেটা মর্টিসের কাছে। ড্রাইভিং টিচার যখন বাড়ি যাচ্ছিল, তখন পাগের জম্বি যে মুক্ত হয়ে গিয়েছিল সে হামলা করে তাকে খেয়ে ফেলে। অন্যদিকে অ্যাডামস ফ্যামিলি থিংকের বেশ খেয়াল রাখছিল যাতে সে খুশি হতে পারে, কিন্তু মর্টিসে ওয়েসডের জন্য চিন্তিত ছিল। সাথে সে তার মাকে ফোন করেছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে প্রিন্সিপাল তাকে হেড বানিয়েছে তার মার থেকে অর্থ নেওয়ার জন্য। কিন্তু মর্টিসা নিজের মায়ের সাথে একদমই বনে না, কারণ তার মা মর্টিসাকে ছোটবেলায় বেশ জ্বালাতন করত। ওয়েসডে মর্টিসার রুমে গুডির বই চুরি করতে যায়, কিন্তু সে তাকে ধরে ফেলে। ওয়েসডে এ ব্যাপারে রেগে ওঠে, আর সে নিজের ভিশনে ইনেটের মৃত্যুর ব্যাপারে জানায়। সেখানেও কাঁদছিল, এবং এক চৌকালা রেভেন তার পিছু নেই, যেটা ক্যালভিন আর তার সঙ্গীকে মেরেছে। এর পেছনে কোনো বড় রহস্য থাকবে, আর ওয়েসডে খুনিকে ধরতে চায়। তখন মর্টিসা বলে যে আমাদের ভিশনে মিথ্যাও প্রমাণিত হয়। ওয়েসডে বলে যে আমার সাথে তো এমন কখনো হয়নি। পরের দিন ইনেট স্কুলের ক্যাম্পফায়ারের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ওয়েসডে ক্যাম্পফায়ারে যেতে চায় না। অন্যদিকে পাগের সঙ্গী দেখে যে সে জম্বির মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। ক্যালভিনের লাশ যখন দাফন করা হচ্ছিল, তখন ওয়েসডে অন্যরা সবাই সেখানে এসেছিল। ওয়েসডে ডাক্তারের কাছে পাখিদের কন্ট্রোল করা লোকের ব্যাপারে জিজ্ঞেস করে, আর বলে যে সে খুনি হতে পারে। এই জন্য ডাক্তার তার সাহায্য করতে রাজি হয়ে যায়। ভিয়াঙ্কা চালাকি করে তার মাকে হোটেলের রুমে নিয়ে আসে, কারণ তার মা একা হয়ে গিয়েছিল, তার পাওয়ার চলে গিয়েছে, আর তার স্বামীও তাকে ছেড়ে দিয়েছে। নিজের মায়ের কারণে ভিয়াঙ্কা বেশ দুঃখী হয়। সে তার মাকে এখানে লুকানোর কথা বলে সেখান থেকে চলে যায়। ওয়েসডে তার সঙ্গীর সাহায্যে ছদ্মবেশে ক্যালভিনের মতো রূপ নেয়, আর তার মোবাইল অন করে। এর সাথে সে রুমের বাকি জিনিসও আনিয়ে নেয়, যা ওয়েসডের বেশ ভালো লাগে। জিনিসপত্র চেক করার পর সে ক্যালভিনের বন্ধুর বাড়ির ছবি পায়। জানা যায় যে সে বাড়িটা স্কুল থেকে বেশ দূরে ছিল। তখন থিং জানাই যে সেখানে কাছেই স্কুলের ক্যাম্প হতে চলেছে, আর ওয়েসডে ক্যাম্পে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, যার ফলে ইনিটও খুশি হয়। তারপর সবাই বাস দিয়ে ক্যাম্পের জায়গায় পৌঁছায়। ওয়েসডের পাগ সেখানে নিজেদের বাবা মাকে দেখে। তাদের এখানে আসা দুই বাচ্চারই পছন্দ হয় না। পাগ নিজের সাথে কফিনে করে স্লার্পকে নিয়ে এসেছিল, যার ফলে তার বন্ধু রাগ করে, কারণ এই জিনিসটা বিপদ থেকে কম কিছু ছিল না। পাগ বলে যে আমি বাইরে বাজি পটকা লাগিয়ে দিয়েছি, পালালে আমরা জানতে পারবো। সব বাচ্চারা এখানে গেম খেলে উপভোগ করছিল। এরই মাঝে টিমের হেড হিসেবে একজন প্রফেসর পুরো টিম নিয়ে চলে আসে। এখন সেই টিমের হেড আর প্রিন্সিপাল নিজেদের বাচ্চাদের সাথে ক্যাম্পিং করতে চায়, আর একে অপরকে এখান থেকে বেরো করে দিতে চায়। তখন সেখানে ওয়েসডে বেল বাজিয়ে বলে যদি এই জায়গাটা চাও তাহলে আমাদের গেমে হারাতে হবে। তখন টিম হেড এই চ্যালেঞ্জ গ্রহণ করে। গেমটা হলো একটা রেস। দুই স্কুলের কাছেই নিজেদের একটা করে ডিম আছে, আর গেমে প্রত্যেক স্কুলের 10 জন বাচ্চা খেলতে পারবে। এদের মধ্যে 5 জন করে দুটো জুটি তৈরি হবে। প্রথম জুটিকে জঙ্গলে নিজেদের ডিমের কাছে থেকে সেটাকে রক্ষা করতে হবে, আর অন্য স্কুলের দ্বিতীয় জুটি সে ডিম চুরি করবে, আর সেটা চুরি করার পর তাদের ফায়ার গান দিয়ে সবাইকে এটা জানাতে হবে। আর যে ডিমটা চুরি করা হয়েছে সেটা ক্যাম্পেইনে টাওয়ারে রাখতে হবে, এতে করে তারা জিতে যাবে। তখন সব বাচ্চারা এর জন্য তৈরি হয়ে যায়। টিম হেড তার বাচ্চাদের বোঝায় যে আমাদের কাছে সুপার পাওয়ার নেই, এই জন্য আমি তোমাদের জন্য অনেক অস্ত্র রেখেছি যা তোমরা ব্যবহার করে জিততে পারবে। নর্মস যারা সাধারণ মানুষ তাদের কাছে সুপার পাওয়ার নেই। এরপর খেলা শুরু হয়। অন্য টিমের মধ্যে একজন তীর ছোড়ে, যার ফলে অ্যাজাক্সের টুপি পড়ে যায়, আর তার মাথা থেকে অনেক সাপ বেরিয়ে আসে। তার বন্ধু এটা থেকে পাথর হয়ে যায়। তখন একজন নর্মিস ডিম নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ফ্লেয়ার গান ছড়ে সবাইকে জানায়। ওয়েসডে এটা দেখে রেগে যায়। সে ইনিটকে পাঠায়, যেখানে নর্মিস ধোঁয়ার বোমা ফেলে দেয়, যার ফলে ইনিটের শরীর খারাপ হতে থাকে। এদিকে পাগ আর ইউজিন
মাসিদের কন্ট্রোল করে নর্মাসদের উপর হামলা করে। ওয়েন্সডে থেকে ধোয়ার কোনো সমস্যা হয় না, আর সে গিয়ে ডিমটা নিয়ে নেয়। তারপর তারাও ফায়ার ছুড়ে সবাইকে জানিয়ে দেয়। ওয়েন্সডে তার বন্ধুদের সাথে পাহাড়ের উপরে আসে। তখন সে দেখে যে নর্মিসদের ছেলেটা টাওয়ারে চড়ছে। তখন ওয়েন্সডেকে তীর দিয়ে সোজা দড়ি টাওয়ারে আটকে দেয়, আর সে ঝুলে টাওয়ারের কাছে চলে আসে। যখন সে ছেলেটা নিজের ডিম রাখতে যাচ্ছিল, তখন ওয়েন্সডে তাকে লাথি মেরে অজ্ঞান করে দেয়। সে নিজেদের ডিম টাওয়ারে রেখে দেয়। এর ফলে আউটকাস্টরা জিতে যায়, আর তারা ক্যাম্পিং করার জন্য এই জায়গাটা পেয়ে যায়। ওয়েন্সডে থিঙ্কের সাথে চলে যায়। টিম হেড তার বাচ্চাদের কথা শোনাচ্ছিল যে তারা একটা মেয়ের কাছে হেরে গেছে, আর এখন তারা রাতে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাত হলে সব বাচ্চারা ক্যাম্পফায়ারের মিউজিক উপভোগ করছিল। ততক্ষণ ওয়েন্সডে ক্যালভিনের সঙ্গের বাড়িতে পৌঁছে যায়। সে তল্লাশি শুরু করে দেয়, আর সেখানে সে একটা সিক্রেট বোট পায়। সেখানে ক্যালভিন আর তার সঙ্গী অনেক আউটকাস্টদের ব্যাপারে খোঁজ লাগাচ্ছিল। তারা সবাই বিলহল অর্থাৎ আউটকাস্টদের জেলে মারা গিয়েছে, আর তাদের মৃত্যুর রহস্যজনক। এ ব্যাপারে তারাও কিছু বুঝতে পারছিল না। আর এইসব জিনিস একটা মেয়ের সাথে জড়িত, যার জন্য এখন ওয়েন্সডেকে সেই মেয়েটাকে খুঁজতে হবে। ওয়েন্সডে না তো ভিশন দেখতে পারছিল, আর না তো তার পাওয়ার কাজ করছিল, আর এসব গুডির বই না থাকার কারণে হচ্ছিল। এই জন্য ওয়েন্সডে সিদ্ধান্ত নেয় যে এখন যে কোনো উপায়ে তার থেকে সে বইটা নিতেই হবে। ইনেটারে তার বন্ধু জঙ্গলে ঘুরছিল। তখন অ্যাজাক্স এসে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে এমন কেন করেছো। সে বলে আমি কিছুই বুঝতে পারছি না, আমি হঠাৎ করে তোমার থেকে সরে গিয়ে একে কিভাবে পছন্দ করতে লাগলাম। তখন এই কথায় দুঃখী হয়ে অ্যাজাক্স সেখান থেকে চলে যায়। এদিকে ওয়েন্সডে মর্টিসের কাছ থেকে বইটি চাইতে থাকে, কিন্তু মর্টিস ওয়েন্সডের ভালোর জন্য তাকে বই না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো ওয়েন্সডে তাকে পারিবারিক ডুয়েলের জন্য একটা চ্যালেঞ্জ দেয়, আর মর্টিসিয়া খুশি হয়ে যায়। এই চ্যালেঞ্জে দুজনকে চোখ বেঁধে তলোয়ারবাজি করতে হবে। রাতে টিমের হেড একটা তাঁবুতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে নিচে পড়ে যায়, আর একটা দড়ি ছেড়ে যাওয়ায় জম্বি মুক্ত হয়ে যায়। আর সে টিমের হেডের উপর হামলা করে তার মাথা খেয়ে ফেলে। দড়ির কারণে সেখানে বাজি বাজতে শুরু করে, আর এই জিনিস পাগার তার সঙ্গী দেখে বেশ ভয় পেয়ে যায়। ততক্ষণ ওয়েন্সডে আর মর্টিসিয়া নিজেদের কৃত্রিম হার্ট নিজেদের কাপড়ে লাগিয়ে নেয়, যেখানে সামনে থাকা ব্যক্তিকে না দেখে ওয়েনের হার্ট ভাঙতে হবে। তারপর তারা দুজনে তলোয়ারবাজি করতে থাকে, যেখানে মর্টিসিয়া ওয়েন্সডেকে হারিয়ে দেয়। কিন্তু মর্টিসিয়ার পেছন থেকে সে জম্বি আসছিল, তাই ওয়েন্সডে মর্টিসিয়াকে বাঁচানোর জন্য সে জম্বির দিকে তলোয়ার ছুড়ে, যার ফলে জম্বিটি সেখানে বন্দী হয়ে যায়। মর্টিসিয়া নিজের মেয়ের বাহাদুরিতে বেশ খুশি হয়। কিছুক্ষণ পর অফিসাররা এসে জম্বিকে ধরে ফেলে। ওয়েন্সডে সেখানে রেভেনের সাথে খুনিকে দেখে, যে তাদেরই দেখছিল। তারপর সেই খুনি সেখান থেকে গায়েব হয়ে যায়। বিলহলের ভেতরে জোডি ডাক্তারকে জানায় যে তারা জম্বিকে বন্দি করে নিয়েছে, যার ফলে তারা দুজনে খুশি হয়ে যায়। এই দুজনে সেখানে নতুন আসা বন্দিকেও দেখে, যেখানে সে বেশ খুশি ছিল। আর এ আর কেউ নয় বরং টাইলারের মাস্টার। এরপর টাইলারের মাস্টার আর ডাক্তার কথা বলছিল। ডাক্তার তার সাহায্যে টাইলারকে শুধরাতে চায়, যার জন্য মাস্টার রাজি হয়ে যায়। এরপর ডাক্তার মাস্টারকে টাইলারের কাছে ছেড়ে দেয়। সে আবার তাকে কন্ট্রোল করে শান্ত করতে থাকে। তখন টাইলার বেশ রেগে ছিল, আর সে সেখানে হাইড হয়ে তাকে ধরে ফেলে। এতে সে বলে, তুমি আমার উপর রাগ হয়ে আছো, আমি জানি, কিন্তু আমি তোমাকে এখান থেকে বের করে নিব। এতে হাইড টাইলার তাকে দূরে ছুঁড়ে ফেলে। অন্যদিকে ওয়েন্সডে কবরস্থানে মরা বাচ্চাদের অর্থাৎ আউটকাস্টদের হার বের করে। তখনই তার নানি, যার নাম হেস্টার, সে তার সাথে দেখা করে। ওয়েন্সডেতে বেশ খুশি হয়ে যায়। তখনই রেভেন তাদের উপর থেকে দেখছিল। ওয়েন্সডে তার নানিকে বলে যে ক্যালভিনের মৃত্যু রহস্য আমি সবার সামনে এনেই ছাড়বো। দুজনে মিলে সে হাড়গুলো চেক করে, আর তারা জানতে পারে যে সব হাড়ই পশুর, তার ভেতরে মানুষের সাথে জড়িত কোনো জিনিসই নেই। তখনই রেভেন মৃত লোকদের কাগজ তুলে সেখান থেকে পালায়। ওয়েন্সডেও তার পিছু নেই, আর সে দেখে যে রেভেনের সাথে সেই খুনিও পালাচ্ছে। তো ওয়েন্সডে ফিরে এসে তার নানিকে বলে যে আপনি এই কবরস্থান কিনে নিন, আর এখানে কে গন্ডগোল করেছে তা খোঁজ লাগান। আর যদি আপনি এই জায়গাটা কিনে নেন আর আমাকে সামলানোর কাজ দেন, তাহলে আমার মা এই ব্যাপারে বেশ রেগে যাবে। এতে তার নানি রাজি হয়ে যায়। ওয়েন্সডে তার সঙ্গীকে বলে যেখানে রেভেন সবসময় নজর রাখে, কিন্তু তবু আমাদের সবকিছুর খোঁজ লাগাতে হবে। তারপর ওয়েন্সডে তার আঙ্কেল ফেস্টারের সাথে দেখা করে, যে তার ডাকে চলে এসেছে। সে ফেস্টারকে ভিলহলের যাওয়ার কাজ দেয়, যেখানে তাকে সেই মেয়েটিকে খুঁজতে হবে। এর জন্য ফেস্টার রাজি হয়ে যায়। ওদিকে ম্যানেজার হোটেলে হট্টগোলের কারণে পুলিশকে ডেকে নেয়, আর পুলিশ এসে ভিয়াঙ্কার মাকে ধরে ফেলে, কারণ তার হোটেলে কোনো রেকর্ড ছিল না। সাথে তারা ফেস্টারকেও ধরে ফেলে, যেখানে পুরো রুম তছনছ করে দিয়েছিল। সাথে সে অতীতে চুরিও করেছে। ওয়েন্সডে এসে মর্টিসিয়ার সাথে দেখা করে। তখন মর্টিসিয়া বলে যে অনেক বছর আগে আমার বোন স্কুলের বাইরে চিৎকার করেছিল, আর সে নিজের পাওয়ার অনেক বেশি ব্যবহার করে ফেলেছিল, যার কারণে তারও কালো শ্রু পড়েছিল, আর তাকে আউটকাস্টের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখনই সেখানে হেস্টার আসে। এটা দেখে মর্টিসিয়া বেশ চমকে যায়, আর এখন সে ওয়েন্সডেকে নিজের মেয়ের সামনে কবরস্থান উপহার দিয়ে দেয়, যার ফলে ওয়েন্সডে বেশ খুশি হয়ে যায়। এরপর মর্টিসিয়া ওয়েন্সডেকে বাইরে পাঠায়, আর নিজের মাকে বলে তুমি আমাদের দুজনের মাঝে আসছো। তখন হেস্টার বলে তোমাদের দুজনের মাঝে আগে থেকে অনেক ফাটল আছে, ওয়েন্সডেকে তার কাজ করতে দাও। তারপর সে বলে তোমাকে এখানে ডোনেশন দেওয়ার জন্য বলা হয়েছে, কারণ স্কুলওয়ালারা এটা আমার থেকেই চাই, আর আমি ডোনেশন তো দিয়ে দিব, কিন্তু এর বদলে তোমাকে ওয়েন্সডেকে গুডির বই ফেরত দিতে হবে। মর্টিসিয়া তখনই সেই বইটা জ্বালিয়ে দেয়। তখন তার মা রাগ করে সেখান থেকে চলে যায়। স্কুলে কিলার ওয়েন্সডেকে লুকিয়ে দেখতে শুরু করে, যেখানে ওয়েন্সডেকে তার সঙ্গী এক বৃদ্ধ লোকের ব্যাপারে জানে,
যার সম্পর্কে এই সবকিছুর সাথে হতে পারে। ইনেট ওয়েন্সডের উপর রাগ করতে থাকে যে তুমি এখন আমাকে বন্ধু মনে করো না, নিজের সঙ্গীর সাথে বেশি সময় কাটাও। তো ওয়েন্সডে বলে যে তুমিও তো আগে আমার থেকে দূরে থাকতে চেয়েছিলে, তাই না? তখন এখানে অনেকগুলো কাক এসে হামলা করে দেয়, যার ফলে সেখানে হট্টগোল শুরু হয়ে যায়। আর ওয়েন্সডে ইনেটকে বাঁচাতে থাকে। আর এখানে প্রিন্সিপালও নিজের পাওয়ার দিয়ে কাকদের তাড়াচ্ছিল। তখন একটা কাক থিংকে নিয়ে উড়ে যায়। প্রিন্সিপাল আগুনের গোলা ছুড়ে, যার ফলে তারা দুজনে আলাদা হয়ে যায়। এতে থিং নিচে পড়ে যাচ্ছিল। ইনেট তাকে পরের আগেই বাঁচিয়ে নেয়। কিলার স্কুলের গোপন রাস্তা দিয়ে পালাচ্ছিল আর হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। ওদিকে অফিসাররা ভিয়াঙ্কার মার সাথে কথা বলছিল। তখন সেখানে ভিয়াঙ্কা এসে যায়। ভিয়াঙ্কা দুই অফিসারকে এই কেস বন্ধ করতে আর তার মাকে ছাড়তে বলে। তার পাওয়ার কারণে তারা রাজি হয়ে যায়। মর্টিস ওয়েন্সডেকে বলে যে কাকেরা বারবার হামলা করছে আর তোমাকে এখন থামতে হবে, না হলে তুমি সবকিছু ধ্বংস করে দিবে। জেলে থিং এসে ফেস্টারের সাথে দেখা করে আর তাকে বৃদ্ধ লোকটির ব্যাপারে জানায়, কারণ হতে পারে সে মেয়েটির ব্যাপারে জানে যাকে ফেস্টার এখানে খুঁজতে এসেছিল। ফেস্টার এ ব্যাপারে গার্ডকে জিজ্ঞেস করে। গার্ডটাকে বৃদ্ধ লোকটির কাছে নিয়ে যায় যে সেখানে বন্দী ছিল আর তার মস্তিষ্কের অবস্থা ঠিক না। সেও একজন নর্মি মানুষ যে আগে এখানে পড়তো। ফেস্টার তাকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে, তবে বৃদ্ধ মানুষটির তোতা তাকে নিয়ে মজা করতে থাকে, যার ফলে ফেস্টার তোতাকে জোরে বিদ্যুতের ঝটকা দেয়। অন্যদিকে ওয়েন্সডে প্রফেসরের কাছে আবার পাখিদের কন্ট্রোল করার ব্যাপারে জিজ্ঞেস করে, অর্থাৎ কিলারের ব্যাপারে জিজ্ঞেস করে যে তাকে মারতে চায়। প্রফেসর বলে যে সে বৃদ্ধ লোকটি একজন নর্মি, তার মেয়ে একজন আউটকাস্ট ছিল, তবে তার নাম আমার জানা নেই। সেই মেয়ের নাম নিয়ে ফেস্টারকে একটা গোপন ঘর দেখায়। এর ফলে ফেস্টার বুঝতে পারে যে তার ভেতর হয়তো সে মেয়েটি থাকবে। টাইলারের মাস্টার ডাক্তারের কাছে বলে যে আমাকে ওর সাথে কথা বলতে হবে, কারণ ও আমার উপর রাগ করে আছে আর হাইড কখনো নিজের মাস্টারকে মারতে পারে না, আর আমাদের এখন একসাথে কাজ করতে হবে। ডাক্তার বলে তোমার উপর ভরসা নেই। তবে মাস্টার ডাক্তারকে ওয়েন্সডের আঙ্কেলের ব্যাপারে বলে যে সে এখানে আছে, তো কোনো গন্ডগোল তো সে করবেই। এই শুনে ডাক্তার ফেস্টারকে ধরিয়ে খুব মার খাওয়ায় আর তাকে জম্বের সাথে একটা গোপন ঘরে বন্দি করে রাখে। এই জিনিসটা থিঙ্গো দেখে ফেলেছিল, যেটা সে ওয়েন্সডেকে জানায়। তাই ওয়েন্সডে এখন নিজের আঙ্কেলকে বাঁচাতে চায়। এরপর সে অ্যাগনেস আর ইনেটের সাথে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত হলে ওয়েন্সডে লুকিয়ে বিলো হলে যাচ্ছিল, কিন্তু গেটে গাড়ি থামিয়ে চেক করা হচ্ছিল। তখন অ্যাগনেস অফিসে একটা বিস্ফোরণ ঘটায়, যার কারণে সবার মনোযোগ গাড়ি থেকে সরে যায় আর ওয়েন্সডে জেলে ঢুকে পড়ে। আর তখন তাদের সাহায্য ফেস্টারের বন্ধুও করে। মিউজিক টিচার যার গাড়ি করে ওয়েন্সডে এখানে এসেছিল, সে বন্ধুদের জন্য মিউজিক বাজাতে থাকে। তারপর ওয়েন্সডে এসে ফেস্টারকে মুক্ত করে দেয় আর তারা সেখান থেকে বের হতে থাকে, যার পর জম্বিও নিজের হাত করা ভেঙে মুক্ত হয়ে যায়। টাইলারের মাস্টারকে গার্ডার নিয়ে যাচ্ছিল, তখন সেখানে জম্বি এসে গার্ডার মেরে দেয় আর মাস্টার সেখান থেকে পালাতে থাকে। তখন সে ওয়েন্সডেকে পেয়ে যায়। সাইরেন বাজে, তখন ডাক্তার সব বন্ধুদের বের করতে শুরু করে আর সে বৃদ্ধ লোকটিকে নিয়ে অফিসে চলে আসে। ওয়েন্সডের ফেস্টার এসে একটা স্টোররুম খুলে ফেলে, যার ভেতরে কোনো কাজের জিনিস ছিল না, কিন্তু সেখানে ওয়েন্সডে একটা গোপন রাস্তা খুঁজে নেয় আর তারা জানতে পারে যে যাকে তারা খুঁজছে সে কোনো মেয়ে নয়, বরং একটা গোপন প্রজেক্ট যা আউটকাস্টের উপর গবেষণার ব্যাপারে। তারপর তারা দুজনে সে প্রজেক্টের জন্য নিচে বেসমেন্টে আসে। তখন তারা সেখানে অনেকগুলো জেল পায় আর সেখানে একটা টেকনোলজি দিয়ে মেশিন বানানো হচ্ছিল, যেখানে আউটকাস্টদের রেখে তাদের উপর এক্সপেরিমেন্ট করা হতো আর তাদের মৃত প্রমাণ করে তাদের নিচে রেখে বেশ কষ্ট দেওয়া হতো। ক্যালভিন চায়নি যে তার ছেলে টাইলারের সাথে এমন কিছু হোক, এই জন্য সে আউটকাস্টদের উপর গবেষণা করছিল। এখানে ওয়েন্সডে একটা মেয়েকেও পায় যে বেশ ভয় পেয়েছিল। এই মেয়েকে তা আমরা পরে জানতে পারবো। তখন এখানে রেভেনের সাথে কিলারও এসে যায়। ওয়েন্সডে এখন তাকে চিনে ফেলেছিল, যে আর কেউ নয় বরং জর্ডি, অর্থাৎ জেলের ম্যানেজার, যে বৃদ্ধ লোকটির মেয়ে। আর সেই নিজের বাবার কথা মতো আউটকাস্টদের উপর এক্সপেরিমেন্ট করত। নিজের বাবার কারণে সেই স্কুলের গোপন রাস্তার ব্যাপারেও জানতো। তারপর জর্ডি জানায় যে আমার বাবা নর্মিস, তবুও সে সেই স্কুলে পড়তে গিয়েছিল যাতে সে আউটকাস্টের ব্যাপারে বুঝতে পারে, কারণ তার নিজের জন্য সুপার পাওয়ার প্রয়োজন ছিল। এই কারণে সে আউটকাস্টের উপর এক্সপেরিমেন্ট শুরু করে, কিন্তু সে কখনো নিজের জন্য পাওয়ার নিতে পারেনি, কারণ তার বয়স বেশি হয়ে গিয়েছে। আর এই কারণে সে আমাকে পাওয়ার দিয়ে গেছে, এতে করে আমি পাখিদের কন্ট্রোল করতে পারি। এই শুনে ওয়েন্সডে ফেস্টার থেকে বেশ খারাপ লাগে, কিন্তু এখানে জর্ডি নিজের পাওয়ারে খুশি ছিল। আর তখন ফেস্টার জর্ডির উপর বেশ বড় বিদ্যুতের ঝটকা দিয়ে তাকে আঘাত করে, যার কারণে সেখানকার পুরো লাইটই চলে যায়। আর তখন বাহিরে ইনেট আর ওয়েন্সডের সঙ্গীও বেশ ভয় পেয়ে যায়। ততক্ষণে সব বন্দি মুক্ত হতে থাকে। বেসমেন্টের বন্দিরা জর্ডিকে ধরার চেষ্টা করে, কিন্তু জর্ডি সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন্সডে সেখানে ভয় পাওয়া মেয়েটিকে বাইরে বের করে। অফিসাররা জম্বিকে গুলি করছিল, কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ছিল না। মাস্টার দ্রুত পালিয়ে টাইলারের কাছে যায়। আমি তোমাকে এখান থেকে বের করে নিব। সে টাইলারের শিকল খুলে দেয়। তখন টাইলার বলে তোমার কারণে আমি এখানে আটকে ছিলাম, এখন তুমি আমার মাস্টার নও। তখন সে বলে আমাদের দুজনের শত্রুটা ওয়েন্সডের সাথে, আর সে এখানেই আছে, তো আমরা তাকে মারতে পারি। টাইলার বলে ওকে তো আমি পরে দেখে নিব, কিন্তু আগে তোমাকে মারতে চাই, তোমাকে একটা পালানোর সুযোগ দিচ্ছি। এই শুনে মাস্টার সেখান থেকে পালিয়ে যায় আর টাইলার সেখানে হাইডে বদলাতে শুরু করে। আর সে আগের চেয়ে বেশ বড় আর পাওয়ারফুল হয়ে গেছে। পেছন থেকে এসে সে নিজের মাস্টারের উপরই অ্যাটাক করে তার প্রাণ নিয়ে নেয়। ফেস্টার তার বন্ধু আর বাকি বন্ধুদের বাঁচিয়ে নিয়েছিল
আর এখন তারা সবাই সেখান থেকে বেরিয়ে গিয়েছে। অফিসে ডাক্তারের কাছে জম্বি এসে তাকেও মেরে দেয়। সে বৃদ্ধ লোকটিকে বলে যে এতগুলো লোকের শরীর খাওয়ার পর আমার শরীর ঠিক হচ্ছে। এটা বলার পর সে বৃদ্ধ লোকটিকেও মেরে দেয়। ওয়েন্সডে মেয়েটিকে তাড়িয়ে দেয়। ততক্ষণ ওয়েন্সডের সামনে হাইড টাইলার এসে যায়। হাইড গর্জন করতে করতে তাকে দেখছিল, কিন্তু ওয়েন্সডে তাকে ভয় পাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওয়েন্সডে জানালা ভেঙে বাইরে এসে পড়ে, যার ফলে সে বেশ আহত হয়। তখনই সেখানে অফিসাররাও এসে যায়, আর হাইড তাদের মাঝে এসে অফিসারদের মারতে শুরু করে এবং এক পর্যায়ে সে জঙ্গলে পালিয়ে যায়। ততক্ষণে থিং ওয়েন্সডেকে দেখে, যার অবস্থা খুব খারাপ। এখন সে কি ঠিক হয়ে যাবে? এই সব কিছু দেখবো আমরা পরের এপিসোডগুলোতে। তো পরের এপিসোড নিয়ে দেখা হবে পার্ট 2 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।